বলি, পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকারের সাথে কোনো জনগণ ছিল না, কিন্তু দাম্ভিকতা, ক্ষমতা এবং প্রশাসনকে ব্যবহার করে রেখেছে। এখন সাহেবকে ধন্যবাদ জানাই, উনি যে কথাটা বলেছেন সত্যি, যে ভয় পাওয়ার কিছু নাই, যে এরা যদি জনগণের সাথে লাগতে চায় এদের কাছে জনগণ নাই, এই রিয়েলাইজটা করতে হবে। কিন্তু ওনার সাথে আমি একটা কথাই বলি, পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকারের সাথে কোনো জনগণ ছিল না, কিন্তু দাম্ভিকতা, ক্ষমতা এবং প্রশাসনকে ব্যবহার করে রেখেছে। এখন ওই জায়গাটায় যেই যায় সেই মনে করে যে তাকে আর কিছু বলার কেউ নাই, যে কারণে আমাদের মতো লোক অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে রাখে। বুঝতে পেরেছে? এই জন্য বলতেছি যে ওখানে তো শুভবুদ্ধি থাকে না, নিজেরাই তো, আমার মাঝে মধ্যে মনে হয় যে স্বয়ং সৃষ্টিকর্তারা ওনারা ভুলে যায় ক্ষমতার ইয়ে। আর এত বেশি তো সময় ওখানে থাকে, আর এত বেশি স্বার্থ থাকে। ভয়টা হচ্ছে যে তারা তো এই দেশের মাটির এইখানে জামের মধ্যে 1 ঘন্টা বসে থাকার মতো এই লোকটা তারা কিন্তু না। ওই যে 44 বছর করেছে, একটা প্যারাসিটামল কোনো তাদের ওই ইয়েদেরকে কাস্টমার সাবস্ক্রাইবার গ্রামীণ ব্যাংকে দেওয়া হয় নাই, তাদের সন্তানকে লেখাপড়া করানো হয় নাই। ওই আলী রিয়াজ সাহেব আমেরিকায় প্রফেসরি করেন, এখানে ট্রাফিক জ্যামে আধা ঘন্টা বসে থাকলে অস্থির হয়ে যাবেন। কিন্তু আমার আপনার এই ধুলা বালুর মধ্যে মিশে আমাদের এই ধুলায় আমাদের কাজ হয় না। আমরা মনে করি আমার দেশের মাটি খাঁটি, সোনার চাইতে খাঁটি। আর ওনারা মাস্ক শুধু না, এসি গাড়ির জ্বালানো কখনো খুলেন না, বাসার ভিতরে জ্বালায় এসি আছে। কিন্তু আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, যে মিনিমাম যে আমি পেশেন্ট নিয়ে গিয়েছি গত বছর, সিট পাই নাই, যখন তাকে রাখা হয়েছে 34 নম্বর ওয়ার্ডে, উপরে থেকে শীতের মধ্যে পানি পড়তেছে। যেদিন সে মারা গেল, মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমি একটা বেড পেলাম, আমার এক কাকিকে দিয়ে আসছিলাম। তো এই বাংলাদেশ আমার আপনার মতো আমাদের মতো সুলাইমান সাহেবের মতো লোকদের কারণে আমরা এখানে বসবাস করি। অনেক সুলাইমান সাহেবের মতো অনেক নিম্ন পদস্থ লোক কানাডায় বেগমপাড়ায় যে থাকে, তাদের চিকিৎসার কোনো অসুবিধা নাই। কিন্তু ওনারা এই দেশটাকে ভালোবেসে এই গভীর রাতেও আমাদের সাথে উনি কথা বলতেছেন, ওনার অপিনিয়ন পেশ করতেছেন, কারণ দেশ মানুষের প্রতি তার দায়বদ্ধতা। সেই জন্যই বলতেছি যে যারা বিদেশ থেকে আসেন তাদের সাথে কোনো ডিফারেন্স নেই। আগে ব্রিটিশরা পাঠাইতেন, আইসা টাকা পয়সা নিয়ে ওই দেশের পাচার করতেন, এখনো অনেকেই বিদেশে ব্যবসা বাণিজ্য করে, দেশে রাজনীতি করে সব কিছু পাচার করছে। এবং দেখেন 622 জন লোক কোথায় গেলেন, কে জবাব দিবে? কোথায় হারুন? না, তাছাড়া এই যে ওবায়দুল কাদের যে 3 মাস ছিলেন, তিনি কোথায় ছিলেন? হ্যাঁ, যে আপা এই সবচেয়ে বড় শত্রু হচ্ছে যারা সবচেয়ে বেশি টাকা পাচার করছে, যারা এই সিন্ডিকেট তৈরি করছে, তারা হচ্ছে শেখ পরিবার। কই শেখ সেলিম সাহেবকে ধরতে পারছেন? তার ছেলেদেরকে ধরতে পারছেন, তার মেয়ের জামাইদেরকে ধরতে পারছেন, ব্যারিস্টার তাবুর সাহেবকে ধরতে পারছেন, ব্যারিস্টার পরশ সাহেবকে ধরতে পারছেন, তার ওয়াইফ তো পুরো আমাদের কোর্ট কাছারি শেষ করে দিয়ে গেলেন। হেলাল সাহেবের ছেলেদেরকে ধরতে পারছেন। এই জন্য আওয়ামী লীগের বন্ধুদের বলি, ভাই সারা জীবন আমি আওয়ামী লীগ করছি, আমি কত তারিখে নমিনেশন চাই নাই, 2 বার পার্লামেন্ট ইলেকশন করছি। এখনো অনেক বন্ধু বলে যে জেল খাচ্ছেন ভাই, আবার আওয়ামী লীগ করেন। আমি বলে ঠিকই তো, আমি আওয়ামী লীগ করি, 2 দিন পর তাবুর সাহেব এসে আমাদের সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিবে। আর কখনোই রাজনীতি করে নাই, ওনার মোসাবি এখানে সিন্ডিকেট বসাইবো, তখন আমি কি করব? আপনি যুবলীগ করেন, 2 দিন পর সেলিম সাহেবের ছেলে একজন ব্যারিস্টার এসে উনি নেতৃত্ব দিব, অথবা তাবর সাহেবের ওয়াইফ এসে নেতৃত্ব দিব, তখন আপনি কোথায় যাবেন? 2 দিন পর আওয়ামী লীগের সেক্রেটারি হবে শেখ হেলালের ছেলে, ওরা তো সৌদি আরবের রাজতন্ত্র স্টাইলে যেতেছে। অর্থাৎ দেশটাকে ভালোবাসেন, ফরগেট অ্যাবাউট দ্য ইন্ডিয়া, তাদের দাসত্ব থেকে বেরিয়ে আসেন, ফরগেট অ্যাবাউট দ্য পাকিস্তান, কারণ তারাও আমাদের অধিকার দেবে, নিজস্বতা ক্রিয়েট করে। ইট ইজ মাই কান্ট্রি, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে একমত হন। ধন্যবাদ। মাওলানা মোশাররফ, আমি অবশ্য ওনাদের দুজনকেও জিজ্ঞেস করেছিলাম, ওনারা মনে শুনতে পাইনি। এই যে 3 মাস যে দেশে ছিল ওবায়দুল কাদের সাহেব, ওনাকে কেন ধরতে পারলো না? এক সেকেন্ড আমি একটু বলি। মাওলানা সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কি বক্তব্য দিলেন আমাদের জানানো হয় নাই। আরে ভাই, আপনার পোস্টটা আমাকে দেন, আমি আপনাকে জানাইতে হবে না, আমি যে খুঁজে বের করবো না। আপনি বিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি বলেন আমরা কি ইনফর্ম করবো কোথায় ওবায়দুল কাদের আছেন? এর চেয়ে লজ্জাজনক। এই স্বরাষ্ট্র ওই পদে যাই যায়, তার মনে হয় লজ্জা একটু কমে যায়। কারণ এর আগে বিএনপির আমলে দেখছে আল্লাহ মাল্লাহ নিয়ে নিচ্ছেন, উনি এসে বললেন যে কোথায় ওবায়দুল কাদের আছেন, আমাদেরকে ইনফর্ম করেন নাই। তারপরে আওয়ামী লীগের আমলে ওই স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা। তো আসলে ওখানে গেলে আমার মনে হয় একটু সমস্যা। তারপরে উই আর লুকিং ফর শত্রুস, এইটা মনে হয় ওই জায়গাটা। ধন্যবাদ। সরি, আপনার কথাই আপনি প্রশ্ন করেছেন। আমি এক দৃষ্টিতে ওয়াকারুজ্জামানের পক্ষে অনেক কথা বলেছি অনেক সময়, যেহেতু 5 তারিখে বাংলাদেশের রাজধানীতে লক্ষাধিক লাশের সম্ভাবনা ছিল, সেটা যেভাবে ট্যাকেল দিয়েছে জুনিয়র আর্মি অফিসাররা, এবং ওয়াকারুজ্জামান একমত পোষণ করেছে। কিন্তু কালকে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিলার মেজর জেনারেল সম্ভবত জিয়া সাহেবকে যদি আসামি হিসেবে
উঠতে হয়, তাহলে দায়বদ্ধতার আমানতদারি কোনো দল যদি নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে যারা এই মদত দিয়ে 3 মাস রেখে দেশ পার করেছেন তাদেরকেও কিন্তু আসামি হতে পারে, তাদেরকেও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হয়ে সেখানে যেতে হতে পারে। বিষয়টি এত না, এত দুর্বল মনে করেন না। বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত সাহসী। একটি জিনিসের অভাব, যে জিনিসটি আজকে ইজতেমার মাঠে সাদ আর ওলামাপন্থীরা মারামারি করছে। এত তুফান গেল, সাইক্লোন গেল ইসলামপন্থীদের উপর, আলেমদের উপরে, কিন্তু ইসলামী দলগুলো এক হতে পারছে না। যাদের হীন স্বার্থের কারণে, দলবাজির কারণে। তারা কারা আমি না জানলেও বাংলাদেশের অনেক সচেতন মানুষরা জানে, এবং আল্লাহ তাআলা তো আরো বেশি জানেন। ইসলামী দলগুলো যদি এক হয় তাহলে বাংলাদেশে অনেক 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 বড় রাজনৈতিক দলের ভাত থাকবে না, কান্নাকাটি শুরু হয়ে যাবে, পায়জামা গরম হয়ে যাবে, আর কি বলবো। অতএব এখনো এই দেশকে রক্ষা করতে হলে ইমানের বলে বলিয়ান যারা, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তার বিকল্প কোনো পথ নাই। আর কোনো অবস্থাতে ইসলামী শক্তির সাথে বিএনপি যেন সংঘাতে না যায়, তাহলে এই ফাঁকে কিলাররা আবার উকিঝুঁকি মারছে, ইঁদুরের গর্তে আছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। সাবধান, দেশকে রক্ষা করুন, দেশের মানুষের ইজ্জত রক্ষা করুন, দেশের আমানত রক্ষা করুন। খালি দেশের ক্ষমতার জন্য রাজনীতি না করুন, রাজনীতি করেন দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমাদেরকে যথাযথ বুঝার তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।